পাইরেসির সোনালী যুগ, একটা সময় যখন নির্মম জলদস্যুরা সমুদ্রের উচ্চতায় রাজত্ব করত, রাজা ও নাবিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। কিন্তু গুপ্তধনের বাক্স ও ব্ল্যাকবিয়ার্ডের ভয়ঙ্কর দাড়ির কাহিনীর বাইরে একটি অনেক অন্ধকার এবং আরও জটিল গল্প রয়েছে। এটি হল সেই অজানা সত্য, যেভাবে 17শো এবং 18শো শতাব্দীতে পাইরেসি বিস্ফোরিত হয়েছিল, সাম্রাজ্যগুলোর উচ্চাকাঙ্ক্ষা, মানুষের লোভ এবং জলদস্যু জাহাজে নারীদের বিস্ময়কর উত্থান। আমাদের সাথে যোগ দিন, আমরা ইতিহাসের সবচেয়ে কুখ্যাত জলদস্যুদের চমকপ্রদ গোপন কথা উন্মোচন করব। ধ্বংসাত্মক ব্ল্যাকবিয়ার্ড, যার জীবনের মতোই তার প্রান্তিক মৃত্যুও ছিল নাটকীয়, এবং ঐতিহাসিক অ্যান বনি, যার আসল পরিচয় রহস্যে আচ্ছন্ন ছিল। যদি আমরা আপনাকে বলি, কিছু জলদস্যু কেবল অপরাধীই ছিল না, বরং তারা দুর্নীতিগ্রস্ত সাম্রাজ্যগুলির বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করছিল। অথবা জলদস্যু কোডটি শুধুমাত্র নিয়মের একটি সেট ছিল না, এটি ছিল সাম্যর জন্য এক বিপ্লবী যুদ্ধের আওয়াজ। কিন্তু কাহিনী আরও জটিল। এটি ছিল শুধুমাত্র জলদস্যু এবং সাম্রাজ্যগুলির মধ্যে লড়াই নয়। জলদস্যুরাও বিভক্ত ছিল, তাদের উদ্দেশ্যগুলি প্রায়ই কেবল লোভের চেয়ে অনেক জটিল ছিল। আপনি কি জানেন, কিছু জলদস্যু গোপনে যুদ্ধের উভয় পক্ষকেই সমর্থন করছিল, সরকারগুলোর জন্য কাজ করেও নিজেদের জলদস্যু নৌকা পরিচালনা করছিল। কিভাবে সাম্রাজ্যের লোভ এবং বৈশ্বিক আধিপত্যের জন্য তীব্র অনুসন্ধান পাইরেসির উত্থান ঘটিয়েছিল। যখন আমরা এই বিপজ্জনক জগতে পথচলা করব, আপনি দেখতে পাবেন যে পাইরেসি কেবল গুপ্তধন খোঁজা ছিল না। এটি ছিল একটি নিষ্ঠুর খেলা, বাঁচার জন্য কৌশল এবং বিশ্বাসঘাতকতা। সোনালী যুগ শেষ হয়নি কারণ জলদস্যুরা পরাজিত হয়েছিল, বরং এটি শেষ হয়েছিল কারণ তারা এমন একটি হুমকির পরিণত হয়েছিল যা উপেক্ষা করা সম্ভব ছিল না। এবং যখন ব্রিটিশ নৌবাহিনী শক্তিশালী হয়ে উঠল, জলদস্যুদের উত্তরাধিকার শুধুমাত্র ফাঁসির মাধ্যমে নয়, বরং তারা যে বৈশ্বিক বাণিজ্য, সংস্কৃতি এবং এমনকি আধুনিক অপরাধে যে প্রভাব ফেলেছিল তার মাধ্যমে সিলমোহরিত হয়েছিল। কিন্তু মোটটা কি? জলদস্যু রাজার উত্তরাধিকার কেবল সোনালী ধন সম্পর্কিত ছিল না। এটি ছিল বিপ্লবী ও রাজাদের একটি রক্তরেখা যা ইতিহাসের গভীরে হারিয়ে গিয়েছিল। আপনি কি জানেন, সমুদ্রের আজকের সবচেয়ে বড় কিংবদন্তিগুলোর কিছু হয়তো সোনালী যুগের জলদস্যুদের বংশধর থেকে আসতে পারে। নিজেকে প্রস্তুত করুন একটি চোখ খুলে দেওয়ার বিশ্বযাত্রার জন্য, যেখানে পাইরেসি কিভাবে আমাদের জানা পৃথিবীকে আকার দিয়েছে এবং গুপ্তধন, বিশ্বাসঘাতকতা এবং সত্যিকারের জলদস্যুদের অজানা কাহিনীগুলি উন্মোচন করেছে যারা ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল। ট্রপিক 1। জলদস্যু রাজত্বের উত্থান। বড় সাম্রাজ্যগুলির ছায়ায়, যখন ব্রিটিশ এবং স্প্যানিশ সাম্রাজ্যগুলি পৃথিবীর লাভজনক বাণিজ্য রুটের জন্য সহিংসভাবে সংঘর্ষ করছে, তখন একদল বিতাড়িত মানুষ একটি জোট গঠন করতে শুরু করে যা ক্ষমতার ভিত্তি কাঁপিয়ে দেবে। এই পুরুষ ও মহিলারা, যারা একসময় সাধারণ নাবিক, ব্যবসায়ী এবং সৈন্য ছিলেন, তারা নিজেদেরকে তাদের নিজ নিজ জাতির দ্বারা বর্জিত, তাদের জীবন রাজাদের দমন ও সাম্রাজ্যবাদী লোভ দ্বারা আকারিত হয়েছে। কিন্তু তাদের মধ্যে একটি তীব্র ইচ্ছা জ্বলে ওঠে, স্বাধীনতা। এটি শুরু হয় একটি আকস্মিক সাক্ষাতে, একটি প্রতিবাদের জন্য একটি সাধারণ ক্ষুধা যা তাদের জীবনের ওপর শাসনকারী দমনমূলক ব্যবস্থার বিরুদ্ধে। ক্যারিবিয়ানের একটি হারানো মদের দোকানে নতুন এক শাসনের প্রথম গুঞ্জন শুরু হয়। সময়ের সাথে সাথে এই গুঞ্জনগুলি একটি তীব্র ঝড়ে পরিণত হয়, এবং একে একে হতাশ এবং সাহসী লোকেরা এই আন্দোলনে যোগ দেয়। তাদের মধ্যে কোনো উচ্চতর উপাধি নেই, কোনো রাজা, কোনো লর্ড, শুধু জলদস্যুরা। তারা পৃথিবীর প্রতিটি কোণ থেকে আসে। এক সময়ের ব্রিটিশ নৌবাহিনীর কর্মকর্তা, যিনি এখন দস্যু, এক স্প্যানিশ বিজয়ীর বিধবা, যারা প্রতিশোধ নিতে চায়, দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত আফ্রিকান নাবিকদের একটি বহর, এবং একটি রহস্যময় নারী, অ্যান বনি, যার অতীত যেমন রহস্যময়, তেমনি তার আকাঙ্ক্ষা। এই জলদস্যুরা নিজেদেরকে কেবল অপরাধী হিসেবে দেখে না, তারা বিপ্লবী, একটি একক উদ্দেশ্যে ঐক্যবদ্ধ। একটি এমন পৃথিবী সৃষ্টি করা যেখানে সমুদ্র কোনো জাতির অধিকার নয়, যেখানে ধন এবং শক্তি রাজা বা আদালতের দ্বারা নির্ধারিত হয় না, বরং এটি নির্ধারিত হয় নাবিকদের শক্তি এবং ব্যক্তির সাহসের দ্বারা। তারা একটি অক্ষরে অক্ষরে না বললেও একটি অঙ্গীকার করে, একটি শপথ, একে অপরের প্রতি যে কোনো রাজবংশ তাদের শাসন করবে না, কোনো আইন তাদের বাঁধবে না। জলদস্যু কোড, যা প্রথমে কেবল একটি পরামর্শ ছিল, দ্রুত তাদের বিদ্রোহের মূল হয়ে ওঠে। ভাগ করা ধন, ভাগ করা দায়িত্ব, এবং এই বিশ্বাস যে সমস্ত পুরুষ এবং মহিলা, তাদের জন্ম বা অবস্থান নির্বিশেষে, সমানভাবে ভাগ্যের সুযোগ পাওয়ার অধিকারী। জলদস্যু রাজত্ব ধারণাটি প্রয়োজন থেকে জন্মগ্রহণ করে, তবে এটি স্বাধীনতার জন্য আবেগ এবং সাম্রাজ্যের দাসত্বের চেয়ে বড় কিছুর জন্য কাঁচা ইচ্ছাশক্তিতে প্রজ্বলিত হয়। তাদের পতাকা কেবল ব্রিটিশ বা স্প্যানিশের বিরুদ্ধে নয়, বরং সাম্রাজ্যের ধারণার বিরুদ্ধেও একটি প্রতিবাদ হয়ে ওঠে। যখন জলদস্যু জাহাজগুলি একত্রে চালাতে শুরু করে, তারা একটি নতুন জীবনযাত্রা তৈরি করে, নিজেদের শর্তে, এক তীব্র এবং অবিচলিত স্বাধীনতার অনুভূতি দ্বারা চালিত। তাদের জন্য সমুদ্রগুলি আইনহীনতার স্থান নয়, এটি একটি সুযোগের ক্ষেত্র, যেখানে একমাত্র নিয়ম তারা যা তৈরি করে।
তারা আর রাজাদের মনোভাব বা ঐতিহ্যবাহী সমাজের সীমাবদ্ধতার অধীনে নয়। এর বদলে তারা নিজেদের একটি রাজত্ব তৈরি করে, অদম্য, বিপজ্জনক এবং মুক্ত। জলদস্যু রাজত্বের উত্থান একটি নতুন বিশ্ব শাসনের জন্ম দেয়, যেখানে একমাত্র আনুগত্য ক্রুদের প্রতি, এবং একমাত্র আইন হল জলদস্যুতার অবিচ্ছিন্ন কোড। ট্রাপেক 2। রহস্যময় জলদস্যু রানী। শব্দহীন এবং রক্তপিপাসু জলদস্যুদের একদল, যারা মহাসমুদ্রের উচ্চতায় অভিযান করে। তাদের মধ্যে এক অনন্য চরিত্র দাঁড়িয়ে থাকে, একজন মহিলা, যার তীব্র মনোবল এবং বুদ্ধিমত্তা দ্রুত তাকে তার পুরুষ সহকর্মীদের চেয়ে উপরে নিয়ে যায়। তার নাম অ্যান বনি, এবং যখনই সে জলদস্যু জাহাজে পা রাখে, তখন তার চারপাশে এমন এক রহস্যের আবহ থাকে যা সমুদ্রের বাতাসের লবণাক্ততার মতো তাকে ঘিরে থাকে। কিন্তু এটি শুধুমাত্র তার যুদ্ধ কৌশল বা তার ধারালো কৌশলের প্রতি মনোযোগ আকর্ষণ করে না। এটি হল তার চারপাশের অস্থিরতা। কেউ জানে না সে কোথা থেকে এসেছে, এবং তার অতীত এক জটিল জাল, আধাসত্য এবং ফিসফিস করা গুজবের সমাহার। কিছু লোক বলে সে এক অভিজ্ঞান পরিবারে জন্মগ্রহণ করেছিল, আয়ারল্যান্ডের সবুজ মাঠে লুকিয়েছিল, শুধুমাত্র তার পরিবারের ধনসম্পত্তি ধ্বংস হওয়ায় তাকে ত্যাগ করা হয়েছিল। অন্যরা ফিসিস করে যে সে এক শক্তিশালী আদালতের অংশ ছিল, এক সুন্দরী মহিলা, যার সৌন্দর্য এমনকি সবচেয়ে শক্তিশালী পুরুষদেরও মোহিত করেছিল। কিন্তু এক গুজব রয়েছে যা এমনকি সবচেয়ে কঠোর জলদস্যুকেও ভয় দেখায়। বিশ্বাস যে অ্যান বনি একটি প্রাচীন রাজকীয় বংশের শেষ জীবিত উত্তরাধিকারী, যার শিকড় একটি কিংবদন্তি জলদস্যু রাজা পর্যন্ত বিস্তৃত, একজন পুরুষ যে সমুদ্রের রাজত্ব করেছিল, এমনকি সাম্রাজ্যগুলি তাদের অধিকার দাবি করার আগেই। যতই অ্যানের খ্যাতি বৃদ্ধি পায়, ততই তার চারপাশে রহস্যও বাড়তে থাকে। বাহ্যিকভাবে সে কেবল একটি জলদস্যু, যিনি সম্পদ এবং গৌরবের সন্ধান করছে, একটি তীব্র এবং সম্পদশালী মহিলা, যে পুরুষদের মধ্যে তার স্থান গ্রহণ করেছে, কোনো অধীনস্থ হিসেবে নয়, বরং সমানভাবে। সে শ্রদ্ধা অর্জন করে একটি ধারালো বুদ্ধি, অটল সংকল্প এবং অতুলনীয় যুদ্ধ দক্ষতার মিশ্রণে। তবুও সাহসের নিচে তার গতিবিধিতে একটি স্পষ্ট উত্তেজনা রয়েছে, তার প্রতিজ্ঞাগুলির মধ্যে একটি চিরস্থায়ী যুদ্ধ। সে জলদস্যুদের প্রতি পূর্ণ আনুগত্য দেখায় না, আর সে যে সাম্রাজ্য থেকে একসময় পালিয়েছিল তার সাথেও পূর্ণভাবে সম্পর্ক স্থাপন করে না। বরং অ্যান একটি বিপজ্জনক দ্বৈততার খেলা খেলছে, দুই পক্ষকেই তার রহস্যময় উদ্দেশ্য পূরণ করার জন্য ব্যবহার করছে। সাম্রাজ্য তাকে একটি মূল্যবান সম্পদ হিসেবে দেখে, একটি উপকরণ হিসেবে, যা জলদস্যু বহরগুলিকে অভ্যন্তরীণভাবে প্রবাহিত করতে এবং তাদের দমন করতে ব্যবহার করা হবে। অন্যদিকে জলদস্যুরা তার শক্তি এবং অটলতার প্রতি মোহিত, তবে তারা সতর্ক থাকে, জানে যে সে এমন গোপনীয়তা ধারণ করে যা তাদের ধ্বংসের কারণ হতে পারে। অ্যানের আসল আনুগত্য, তবে, তার নিজের আত্মার গভীরে লুকানো, যা সে নিজেই পুরোপুরি উপলব্ধি করতে পারে না। এটি একটি গোপনীয়তা যা তার রক্তরেখার সাথে জড়িত, একটি প্রাচীন উত্তরাধিকার যা তাকে কেবল শক্তি নয়, বরং এমন শক্তি দিতে পারে যা সমুদ্রের সমস্ত শক্তি নিয়ন্ত্রণ করবে। তবে এই উত্তরাধিকারটির একটি মারাত্মক মূল্য রয়েছে, যা জলদস্যু রাজত্বের ভারসাম্য চিরতরে পরিবর্তন করতে পারে। অ্যানের প্রতিটি সিদ্ধান্ত একটি সূক্ষ্ম, অদেখা হাত দ্বারা আকারিত, তার নিজের অমীমাংসিত অতীত তার হৃদয়ে টানছে, তার কর্মের দিশা নির্দেশ করছে এমন এক ভবিষ্যতের দিকে যা সে পরিত্রাণ পেতে পারে না। কিন্তু যখন যুদ্ধের ঢেউ উচ্চ হতে থাকে এবং জোটগুলি ভেঙে পড়ে, অ্যান একটি সত্যের মুখোমুখি হবে যা কোনো জলদস্যু, কোনো সাম্রাজ্য পূর্বাভাস দিতে পারেনি। সে শুধু একটি জলদস্যু নয়, সে হল জলদস্যুতার ভবিষ্যতের চাবিকাঠি, একটি রানী, ছায়ার রাজ্যে, যার ভবিষ্যৎ শিলমোহরিত হয়েছে তাদের রক্ত দ্বারা, যারা একদিন সমুদ্রের রাজত্ব করেছিল। এবং যখন সাম্রাজ্য তার দিকে ধেয়ে আসে, এবং জলদস্যুরা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, অ্যানকে সিদ্ধান্ত নিতে হবে, সে কি সেই শক্তিকে আলিঙ্গন করবে যা তার শিরায় প্রবাহিত হচ্ছে, না হলে তা ধ্বংস করবে, এর আগেই এটি তাদের সবাইকে গ্রাস করে। ট্রাপেক 3। ব্ল্যাকবিয়ার্ডের বিশ্বাসঘাতকতা। ব্ল্যাকবিয়ার্ড, তার নামী নাবিক এবং সাম্রাজ্যগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করে, এমন এক জলদস্যু যার খ্যাতি এতটাই কুখ্যাত যে তার উপস্থিতি একাই সমুদ্রের উপর থাকা সমস্ত বহরকে পিছু হটাতে বাধ্য করে। তার কালো দাড়ি এবং ভয়ঙ্কর ব্যক্তিত্ব শুধু শ্রদ্ধাই নয়, তবে পুরোপুরি আতঙ্ক তৈরি করে। বিশ্বের কাছে ব্ল্যাকবিয়ার্ড হল জলদস্যু রাজার প্রতীক, সাহসী, অপ্রতিরোধ্য এবং আঘাতহীন। কিন্তু তার ভয়ঙ্কর বাহ্যিক চেহারার নিচে একটি অন্ধকার সত্য চাপা পড়ে, যেটি ব্ল্যাকবিয়ার্ড যে সবকিছু নির্মাণ করেছে তা ভেঙে ফেলতে পারে। প্রথম দিকে ব্ল্যাকবিয়ার্ডের উচ্চাকাঙ্ক্ষা খুব সহজ মনে হয়, গুপ্তধন, গৌরব এবং সমুদ্রের চূড়ান্ত অধিকার। তার জাহাজ কুইন অ্যান্স রিভেঞ্জ তার ভয়ঙ্কর খ্যাতির প্রতীক হয়ে ওঠে, বাণিজ্যিক জাহাজ এবং নৌবাহিনীর বহরগুলির মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। তার ক্রু তাকে অন্ধ আনুগত্যে অনুসরণ করে, জলদস্যু কোড এবং ব্ল্যাকবিয়ার্ডের প্রদত্ত অবিশ্বাস্য ধনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে। কিন্তু যেমন জলদস্যুতার লভ্যাংশ প্রবাহিত হয়, তেমনি আরও একটি চাহিদা তৈরি হয়,
একটি চাহিদা যা সোনালী এবং গুপ্তধনের বাইরে চলে যায়। ব্ল্যাকবিয়ার্ডের ক্ষমতার প্রতি লোভ তার গুপ্তধনের প্রতি ভালোবাসাকে ছাড়িয়ে যেতে শুরু করে। একসময় সহযোগী জলদস্যু ক্যাপ্টেনরা সাইডলাইনে চলে আসে এবং তার ক্রু ইনক্রিজিংলি ভয় দ্বারা চালিত হয়, আনুগত্য দ্বারা নয়। তার মেজাজ, যা একসময় যুদ্ধের উত্তেজনায় নিয়ন্ত্রিত ছিল, এখন অস্থির হয়ে উঠছে। ক্রুদের মধ্যে গুঞ্জন শুরু হয়। গুজব যে ব্ল্যাকবিয়ার্ড এখন এমন কিছুতে আচ্ছন্ন হয়ে পড়েছে যা সোনালী এবং ধনসম্পত্তির চেয়েও অনেক বড়। ক্ষমতা, প্রভাব এবং এমন একটি ইচ্ছা যা কোনো শক্তিকে তার পথের বিপরীতে দাঁড়াতে দেয় না, তাকে ভোগ করতে শুরু করে। তার প্যারানিয়া গভীর হয় এবং সে সন্দেহ করতে শুরু করে যে এমনকি তার সবচেয়ে বিশ্বস্ত ক্রু সদস্যরাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু প্রকৃত বিশ্বাসঘাতকতা তার অতীতে অনেক অন্ধকারে লুকানো ছিল, যা কেউ কল্পনাও করতে পারেনি। এক চমকপ্রদ প্রকাশে এটি প্রকাশ পায় যে ব্ল্যাকবিয়ার্ড, জলদস্যু রাজা, একসময় ব্রিটিশ নৌবাহিনীর সাথে একটি গোপন চুক্তি করেছিল। এটি ছিল একটি চুক্তি যা হতাশার মধ্যে গড়ে উঠেছিল যখন সাম্রাজ্যের শক্তি অবিশ্বাস্যভাবে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, একটি চুক্তি যার মাধ্যমে ব্রিটিশদের কাছে তথ্য সরবরাহ করার বিনিময়ে সে ব্যক্তিগত সুরক্ষা এবং তার সবচেয়ে বন্য স্বপ্নের চেয়েও বেশি সম্পদের নিশ্চয়তা পেয়েছিল। তার ভূমিকা ছিল জলদস্যুদের মধ্যে গুপ্তচর হিসেবে কাজ করা, ব্রিটিশ নৌবাহিনীকে প্রতিদ্বন্দ্বী জলদস্যুদের ক্রু এবং তাদের গতিবিধি সম্পর্কে তথ্য সরবরাহ করা। বছরের পর বছর ব্ল্যাকবিয়ার্ড একটি বিপজ্জনক খেলা খেলছিল, সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ নেতৃত্ব দেওয়ার ভান করে, গোপনে তার বাহিনীকে সাহায্য করে। সে তার সহযোদ্ধা জলদস্যুদের বিশ্বাসঘাতকতা করেছে, সচেতনভাবে তাদের ফাঁদে পাঠিয়ে দিয়েছে, তাদের প্রচেষ্টা নষ্ট করেছে যাতে তারা মূল্যবান জাহাজ লুট করতে না পারে, এবং তাদের ব্রিটিশ যুদ্ধজাহাজের পথের দিকে ঠেলে দিয়েছে। তার কুখ্যাত জলদস্যুতা আসলে সাম্রাজ্যের সবচেয়ে চতুর অস্ত্র ছিল, একটি দ্বিমুখী তলোয়ার যা শুধুমাত্র সে জানত কিভাবে চালাতে হয়। তবে এই বিশ্বাসঘাতকতা নজর এড়ায়নি। যখন জলদস্যু রাজ্য বৃদ্ধি পায় এবং ক্রুদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়, সন্দেহ উত্থান হয়। ব্ল্যাকবিয়ার্ডের সবচেয়ে বিশ্বস্ত অনুসারীরা সত্য উন্মোচন করতে শুরু করে। তার বাড়ন্ত আচ্ছন্নতা এবং অস্থির আচরণের সূক্ষ্ম চিহ্নগুলি তাদের তার আসল উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে বাধ্য করে। গুঞ্জন তুফানের মতো ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই ব্ল্যাকবিয়ার্ড এবং তার ক্রুদের মধ্যে একসময় অটুট সম্পর্ক ভেঙে পড়ে। যারা একসময় তাকে বিনা প্রশ্নে অনুসরণ করেছিল, তারা এখন তাকে আর কিছুই মনে করে না, শুধু এক বিশ্বাসঘাতক। পৃথিবী নজর রাখে যখন ব্ল্যাকবিয়ার্ডের শাসন শুরু হয় ধ্বংস হতে, এক পুরুষ যিনি ক্ষমতা এবং প্যারানিয়া কনসিউমড সেই সব শক্তির দ্বারা ভেঙে পড়ে যা সে নিয়ন্ত্রণ করতে চেয়েছিল। তার বিশ্বাসঘাতকতা জলদস্যু কিংবদন্তিতে চিরকাল থাকবে। এটা এমন এক পুরুষের কাহিনী হবে না যে সমুদ্রের রাজা ছিল, বরং তার আত্মাকে মিথ্যার মুকুটের জন্য বিক্রি করা এক পুরুষের দুঃখজনক পতনের গল্প হবে। ট্রাপেক 4 জলদস্যু কোড নাকি সাম্রাজ্যের গুটি। জলদস্যু কোড একটি সরল নিয়মাবলী যা ক্রুদের মধ্যে সমানতা, স্বাধীনতা এবং ঐক্যের প্রতিশ্রুতি দেয়। এটি ছিল জলদস্যু রাজত্বের ভিত্তি, একটি অবিচ্ছেদ্য বন্ধন যা এই বিদ্রোহী আত্মাগুলিকে একত্রিত করেছিল, যারা একসময় তাদের শাসনকারী সাম্রাজ্যগুলির বিরুদ্ধে লড়াই করেছিল। কোডটি নিশ্চিত করেছিল যে সমস্ত জলদস্যু একসাথে লভ্যাংশ ভাগ করবে, কেউ একজন বা একজন নারী অন্যদের চেয়ে বেশি দাবি করতে পারবে না, এবং ক্রুর প্রতি আনুগত্য কোনো রাজা বা সাম্রাজ্যের প্রতি আনুগত্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এটি ছিল একটি নতুন পৃথিবীর প্রতিশ্রুতি যা পারস্পরিক শ্রদ্ধা এবং বিদ্রোহের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কিন্তু সমস্ত স্বপ্নের মতো তাতে ফাটল দেখা দিল। যতই জলদস্যু রাজ্য বৃদ্ধি পায়, ততই তার উচ্চাকাঙ্ক্ষাও বাড়ে, এবং সেই উচ্চাকাঙ্ক্ষার সাথে আসে বিভাজনের বীজ। কিছু জলদস্যু, যারা একসময় কঠোর অপরাধী এবং গর্বিত বিদ্রোহী ছিল, তারা সেই কোডকেই প্রশ্নবিদ্ধ করতে শুরু করে, যার উপর তারা শপথ নিয়েছিল। সাম্রাজ্যের ধনসম্পদ, ক্ষমতার প্রতিশ্রুতি এবং ক্ষমতার প্রলোভন ছায়ায় ফিসফিস করে। আস্তে আস্তে কিছু জলদস্যু কোড থেকে বিচ্ছিন্ন হতে শুরু করে, জলদস্যু কোডের দৃঢ় হাত থেকে নিজেদের আলাদা করে ফেলতে থাকে। এই জলদস্যুরা, যারা একসময় খোলা সমুদ্রে বীর ছিল, গোপনে এমন সাম্রাজ্যগুলির সাথে চুক্তি করতে শুরু করে, যাদের সাথে তারা একসময় লড়াই করেছিল। তারা গুপ্তচর বৃত্তি, কৌশল এবং এমনকি জলদস্যু আশ্রয়স্থলগুলির অবস্থান সরবরাহ করতে শুরু করে, সবকিছু একটি মূল্যের বিনিময়ে। একজন জলদস্যু হচ্ছেন ক্যাপ্টেন এলিয়াস সিলভারহ্যান্ড মার্ফি, যিনি একসময় সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর জলদস্যু ক্রুর একজন নেতা ছিলেন। মার্ফি একসময় ছিল জলদস্যু রাজ্যের এক বীর, তার জাহাজ ক্যারিবিয়ানে ভীতি করছিল। কিন্তু এখন তার হৃদয় এবং মন দুটি টুকরো হয়ে গেছে। জলদস্যু কোডের প্রতি শপথবদ্ধ, সে তার ক্রুকে বহু রাইডের মাধ্যমে পরিচালিত করেছিল, বিশ্বাস করত যে তারা কিছু বড় তৈরি করছে, একটি কিছু যা পৃথিবী পরিবর্তন করতে পারে। কিন্তু এখন এলিয়াস নিজেকে ব্রিটিশ সাম্রাজ্যের জন্য গুপ্তচর হিসেবে কাজ করতে পেয়েছে, তাকে তার পুরানো ক্রুকে অনুপ্রবেশ করতে এবং তাদের ধ্বংস করতে পাঠানো হয়েছে। এলিয়াসের কাজ স্পষ্ট, তার পুরানো ক্রুকে শিকার করা
এবং তাদের ব্রিটিশ নৌবাহিনীর কাছে বিশ্বাসঘাতকতা করা। এর বিনিময়ে তাকে অবিশ্বাস্য ধন এবং ক্ষমতার একটি নতুন অবস্থান পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং সাম্রাজ্যের সুরক্ষা। কিন্তু যখন সে সেই ক্রুর দিকে যাত্রা শুরু করে যাদের সে একসময় নেতৃত্ব দিয়েছিল, তার সিদ্ধান্তের ওজন তার হৃদয়ে ভারী হয়ে ওঠে। সে প্রশ্ন করতে শুরু করে যে সবকিছু একসময় বিশ্বাস করেছিল, এই বিশ্বাসঘাতকতা কি সত্যিই ক্ষমতার পথে, নাকি সে শুধু সাম্রাজ্যের খেলায় আরেকটি গুটি হয়ে গেছে। তার পুরানো ক্রুর সাথে প্রতিটি সাক্ষাৎ, জলদস্যু কোডের প্রতিটি ফিসফিসানি এলিয়াসকে দোদুল্যমান করে তোলে। সে পুরনো পরিচিত মুখগুলি দেখতে শুরু করে যাদের একসময় সে বিশ্বাস করেছিল, একই মুখগুলো যারা তার সাথে রক্তাক্ত যুদ্ধে লড়েছিল। তাদের চোখ এখন আর বিদ্রোহের সঙ্গে জ্বলছে না, বরং সন্দেহ, অবিশ্বাস এবং সেই ভয়ঙ্কর সত্যের সাথে যা তাকে পরিবর্তন করেছে। তারা কিভাবে তা করবে না? যে মানুষটি একসময় তাদের স্বাধীনতা এবং গুপ্তধনের প্রতিশ্রুতি দিয়ে তাদের উৎসাহিত করেছিল, এখন সে সেই জলদস্যু রাজার ছায়া, তার আনুগত্য টুয়েস্টেড ডে, তার মর্যাদা বিক্রি হয়ে গেছে। কিন্তু যত গভীরে এলিয়াস তার নিজের হৃদয়ে প্রবেশ করে, ততই আরও প্রশ্ন তৈরি হয়। সে কি সত্যি তার ক্রুকে বিশ্বাসঘাতকতা করেছে, নাকি তারা তাকে বহু আগেই বিশ্বাসঘাতকতা করেছিল? জলদস্যুরা কি তাকে ব্যবহার করেছিল তাদের নিজেদের এজেন্ডা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং কখনও তাদের বিপ্লবের লভ্যাংশ ভাগ করার উদ্দেশ্য ছিল না? যত বেশি এলিয়াস খুঁজে বের করে, ততই আনুগত্য এবং প্রলোভন, মর্যাদা এবং বিশ্বাসঘাতকতার মধ্যে সীমানা মুছে যায়। চূড়ান্ত সংঘর্ষের দিকে এগিয়ে আসার সাথে সাথে এলিয়াসের সামনে আসল পরীক্ষা। সে কি তার ক্রুর বিরুদ্ধে যাবে তার সাম্রাজ্যে স্থান অর্জনের জন্য, নাকি জলদস্যু কোড পুনরুদ্ধার করবে এবং সাম্রাজ্যের প্রতিশ্রুতি পুড়িয়ে দেবে? তার অতীত সিদ্ধান্তগুলির ওজন তাকে ধাক্কা দেয়। সে এখন যা একসময় ঘৃণা করত তা হয়ে গেছে, তবে সে ওই প্রশ্ন থেকে মুক্তি পায় না, এই জলদস্যু এবং সাম্রাজ্যের পৃথিবীতে সত্যিকারভাবে পুতুল কে এবং মাস্টার কে? ট্রপেক ৫। জলদস্যু রাজার উত্তরাধিকারী। বছরের পর বছর উচ্চ সমুদ্রে জলদস্যুরা কিংবদন্তি জলদস্যু রাজার ছায়ায় বেঁচেছিল, এমন এক চরিত্র যার নাম শ্রদ্ধা এবং আতঙ্কে উচ্চারিত হয়। তার শাসন ছিল অবর্ণনীয় ধনসম্পদ, অবিরাম যুদ্ধ এবং একটি রাজ্য যা মহাসমুদ্র জুড়ে বিস্তৃত ছিল। কিন্তু সময়ের সাথে সাথে জলদস্যু রাজা কিংবদন্তিতে পরিণত হন, তার উত্তরাধিকার ইতিহাসের গহ্বরে হারিয়ে যায়। সত্যিকারের এক নেতা তাদের পথ দেখানোর জন্য না থাকায় জলদস্যুরা ভেঙে পড়ে, এক জাহাজ ডুবির পর আরেকটি ডুবির দিকে চলে যায়, প্রতিটি ক্রু নেতা তাদের নিজস্ব সমুদ্রের টুকরোর উপরে শাসন দাবি করে। তবুও ক্যারিবিয়ানের সবচেয়ে দূরবর্তী প্রান্তে কিছু প্রাচীন এবং বিপজ্জনক কিছু সমুদ্রের নিচে জেগে ওঠে। অস্পষ্টতার গভীর থেকে একটি চরিত্র উঠে আসে, একটি তরুণ উত্তরাধিকারী যার অস্তিত্ব একটি গোপন রহস্য ছিল। এই উত্তরাধিকারী, যিনি কেবল কিছু লোকের কাছে পরিচিত, তার শিরায় জলদস্যু রাজার রক্ত বহন করেন, এমন একজন উত্তরাধিকারী যিনি কিংবদন্তি শাসকের পতনের পর আর কেউ দাবি করেনি। তাদের পরিচয় এখন পর্যন্ত গোপন রাখা হয়েছিল, প্রতারণা এবং মিথ্যার স্তরে আবৃত। কিন্তু যেমনই সমুদ্রের ঢেউ পরিবর্তিত হয়, উত্তরাধিকারী জলদস্যু দুনিয়ায় টেনে আনা হয়, অজান্তেই একটি রাজত্বের উত্তরাধিকারী হয়ে ওঠে যা রক্ত এবং বিশ্বাসঘাতকতার উপর গড়ে উঠেছিল। প্রথমে উত্তরাধিকারী কেবল একটি ছায়া, একজন তরুণ অপ্রত্যাশিত জলদস্যু যিনি তার প্রকৃত বংশপরিচয় জানতেন না। কিন্তু যখন জলদস্যু ক্রুদের মধ্যে গুঞ্জন ছড়াতে শুরু করে, তড়িৎ খবর ছড়িয়ে পড়ে, একটি নতুন নেতা উঠে এসেছে, এমন কেউ যার বংশরাজি তাদেরকে সরাসরি জলদস্যু রাজা সঙ্গে সম্পর্কিত করে। এই সংবাদটি তড়িৎ আগুনের মতো ছড়িয়ে পড়ে, উচ্চাকাঙ্ক্ষা এবং বিশৃঙ্খলার এক তুফান সৃষ্টি করে। একসময় বিভক্ত এবং নেতা শূন্য জলদস্যু বহরগুলি এই রহস্যময় নতুন ব্যক্তির পেছনে জড়ো হয়। দীর্ঘদিন পরে জলদস্যুরা একক পতাকা তোলে একত্রিত হয়, বিশ্বাস করে যে উত্তরাধিকারী তাদেরকে জলদস্যু রাজার গৌরবময় দিনগুলির দিকে নিয়ে যাবে। কিন্তু যখন উত্তরাধিকারী ওঠে, তখন কিছু ডার্ক ঘটনা সমুদ্রের নিচে ঘটতে থাকে। উত্তরাধিকারীর শক্তির উত্থানের পর প্রাচীন, ভুলে যাওয়া গোপনীয়তা উন্মোচিত হয়, গোপনীয়তা যা শতাব্দী জুড়ে সমুদ্রের গভীরে চাপা পড়েছিল। জলদস্যু রাজ্যের সাম্রাজ্যটি কেবল সোনালী এবং বিজয়ের উপর গড়ে ওঠেনি। এটি গড়ে উঠেছিল একটি বিপজ্জনক চুক্তির উপর, একটি রক্তের শপথ যা রাজার বংশধরদের একটি ভাগ্য নিয়ে বাঁধা ছিল যা মৃত্যুর চেয়েও অনেক খারাপ ছিল। জলদস্যু রাজা এর সিংহাসন একটি অভিশাপ নিয়ে আসে, এমন এক অভিশাপ যা যুগের পর যুগ কেউ কথা বলার সাহস করেনি। যিনি সিংহাসনটি দাবি করবেন, তিনি কেবল সমুদ্রের ধ্বনি অর্জন করবেন না, বরং একটি জীবনও অর্জন করবেন যা বিশ্বাসঘাতকতা এবং রক্তক্ষয় দ্বারা পরিপূর্ণ। উত্তরাধিকারীর নতুন পাওয়া শক্তি একটি আশীর্বাদ নয়, বরং একটি ভার। যখন তারা তাদের ভূমিকা হিসেবে নেতৃত্ব নিতে শুরু করে, তারা নিজেকে অতীতের ফিসফিসানির দ্বারা আচ্ছন্ন মনে করতে শুরু করে। বিশ্বাসঘাতকতা তাদের প্রতিটি সিদ্ধান্তে সেঁধিয়ে যেতে থাকে, পুরনো সঙ্গীরা তাদের বিরুদ্ধে ফিরে আসে এবং নতুন শত্রুদের ছায়া থেকে উঠে আসে। তারা যে জলদস্যু রাজ্য গড়তে চেয়েছিল,
তা এখন এক অবিরাম বিশ্বাসঘাতকতার চক্রে আচ্ছন্ন হয়ে গেছে। প্রতিটি বিজয়ী অভিযান তাদেরকে আরও কাছে নিয়ে আসে এমন এক ভাগ্যের যা তারা পরিত্রাণ পেতে পারে না। একটি জীবন যা তাদের শিরায় প্রবাহিত রক্ত দ্বারা অভিশপ্ত। তাদের উত্তরাধিকার পূর্ণরূপে উন্মোচন করতে চাওয়ার পথে উত্তরাধিকারী তাদের নিজের পাগলামি নিয়ে প্রশ্ন করতে শুরু করে। তারা কি অভিশাপ ভাঙতে পারবে, নাকি তাদের ভাগ্য তাদের পূর্বপুরুষদের পাপ দ্বারা সিলমোহরিত? যখন জলদস্যু রাজ্য যুদ্ধের দিকে এগিয়ে চলে, উত্তরাধিকারীকে সিদ্ধান্ত নিতে হবে তারা কি তাদের উত্তরাধিকারী গ্রহণ করবে, যতই দাম হোক, না তারা সিংহাসনটি ছেড়ে দিবে, জানিয়ে যে পদত্যাগ করলে তারা সবকিছু ধ্বংস করতে পারে যা তারা সংগ্রাম করেছে। জলদস্যু রাজার উত্তরাধিকারীর উত্থান জলদস্যুতার একটি নতুন যুগের প্রতিশ্রুতি দেয়, কিন্তু শক্তির প্রকৃত মূল্য হয়তো এমন কিছু হতে পারে যা কেউ ধারণা করতে পারে না। শেষ পর্যন্ত উত্তরাধিকারীকে সিদ্ধান্ত নিতে হবে শক্তি এবং মুক্তি, আনুগত্য এবং অস্তিত্বের মধ্যে, জানিয়ে যে যত গভীরে তারা অতীতে ডুববে, সমুদ্রগুলো ততই অন্ধকার হবে। ট্রাপে 6 অভ্যন্তরীণ যুদ্ধ। জলদস্যু বনাম জলদস্যু রাজ্য, যা একসময় স্বাধীনতা এবং ধনের জন্য একটি সাধারণ স্বপ্নের অধীনে একত্রিত ছিল, এখন বিভক্ত হতে শুরু করেছে যখন উচ্চাকাঙ্ক্ষা এবং লোভ তার নেতাদের হৃদয়ে বিষক্রিয়া করেছে। যা একসময় সাম্রাজ্যের শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ছিল, তা ধীরে ধীরে এক রক্তাক্ত এবং নির্মম প্রতিযোগিতায় পরিণত হয়েছে, যেখানে প্রতিটি জলদস্যু ক্যাপ্টেন নিজের সমুদ্রের একটি টুকরো অধিকার করতে চায়। জলদস্যুতার মূল ভিত্তি সেই কোড যা একসময় তাদের সবাইকে একত্রিত করেছিল, এখন ভেঙে পড়ছে যখন জলদস্যুরা একে অপরকে আর মিত্র হিসেবে দেখে না, বরং প্রতিদ্বন্দ্বী, হুমকি এবং বিশ্বাসঘাতক হিসেবে দেখতে শুরু করেছে। প্রথমে ফাটলগুলি ছিল সূক্ষ্ম, গুপ্তধন এলাকা বা নেতৃত্ব নিয়ে ছোট মতবিরোধ, কিন্তু সময় যত বাড়ে এই ফাটলগুলি সন্দেহের গভীর খাদে পরিণত হয়। জলদস্যুরা, যারা একসময় সাম্রাজ্যের বিরুদ্ধে একে অপরের পাশে লড়েছিল, এখন একে অপরের বিরুদ্ধে পরিণত হচ্ছে, লভ্যাংশ এবং আধিপত্য নিয়ে লড়াই করছে। একটি স্বাধীন এককৃত জলদস্যু রাজ্যের স্বপ্ন এখন একটি রক্তাক্ত দুঃস্বপ্নে পরিণত হয়েছে, যেখানে একমাত্র নিয়ম হল বেঁচে থাকা। এই পৃথিবীতে জোটগুলি চমকপ্রদ গতিতে গড়ে ওঠে এবং ভেঙে পড়ে, এবং গতকালের বিশ্বস্ত সঙ্গীরা আজকের শত্রু হয়ে ওঠে। এটি তীব্র হয়ে ওঠে যখন একটি শক্তিশালী জলদস্যু ক্যাপ্টেন রডরিক আয়রনক্লো এবং থর্ন ক্যারিবিয়ানের বিশাল একটি এলাকা নিজের দাবি করেন। থর্ন এক সময়ের জলদস্যু ক্রুদের বিশ্বস্ত মিত্র, এখন এক নির্মম শাসক, যিনি বিশ্বাস করেন যে সমুদ্রের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তার নিজস্ব শাসন প্রতিষ্ঠিত করতে হবে। তার বিশাল বহর এবং ভয়ঙ্কর খ্যাতি নিয়ে তিনি অন্য ক্যাপ্টেনদের সাথে শাসন প্রতিষ্ঠার জন্য তাদের আনুগত্য দাবি করেন বা তাদের বাধ্য করেন। কিন্তু থর্নের ক্ষমতার লোভ চ্যালেঞ্জ ছাড়া যায় না। অ্যান বনি এখন আগের চেয়ে আরও শক্তিশালী এবং রহস্যময়, থর্নের উত্থানকে নিজের ক্ষমতা দাবি করার জন্য হুমকি হিসেবে দেখে। সে এক রহস্যময় ক্যাপ্টেন অ্যালিস্টেয়ার নাইটশেড গ্রেভসের সাথে জোট গঠন করে, একজন জলদস্যু যিনি তার নির্মম কৌশল এবং ছায়াময় অতীতের জন্য পরিচিত। একসাথে তারা তাদের বহরগুলো নিয়ে আয়রনক্লো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তার কর্তৃত্বকে অস্থির করার চেষ্টা করে এবং ক্যারিবিয়ানটি পুনরায় তাদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। কিন্তু যখন অ্যান এবং অ্যালিস্টেয়ার একসাথে কাজ করে, পুরনো শত্রুতা প্রকাশ পায় এবং তাদের অস্বস্তিকর জোট ভেঙে যেতে শুরু করে। অ্যান, যিনি একসময় গ্রেভসের মিত্র ছিল, তার আসল উদ্দেশ্য নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে কি তাকে তার নিজস্ব উচ্চাকাঙ্ক্ষা পূরণের জন্য ব্যবহার করছে, নাকি সে নিজেই প্রতারণার শিকার? যতই জলদস্যু ক্রু বিভক্ত হতে থাকে, ততই যুদ্ধ শুরু হয় পুরনো সঙ্গীদের মধ্যে। জাহাজ যুদ্ধগুলি সমুদ্রের উপর তীব্রভাবে চলতে থাকে, এবং জলদস্যুদের রক্ত সেই পানি নিয়ে ভেসে ওঠে যা একসময় তাদের বাড়ি ছিল। জলদস্যুরা, যারা একসময় জলদস্যু কোডের মাধ্যমে একত্রিত ছিল, এখন নিজেদের প্রশ্ন করতে শুরু করে যে তারা আসলে কি লড়াই করছে। এটি কি এখনও স্বাধীনতার জন্য, না এটি এক ডিসেসপেরি শক্তি এবং বেঁচে থাকার জন্য লড়াই হয়ে গেছে? জলদস্যু কোড একসময় যেটি পবিত্র হিসেবে সম্মানিত ছিল, এখন যেন একটি দূরের স্মৃতি মনে হয়। তারা কিভাবে কোড অনুসরণ করবে যখন এখন প্রতিটি জলদস্যু নিজের জন্য লড়াই করছে? এই বিশৃঙ্খলার মাঝখানে একটি অপ্রত্যাশিত শক্তি উঠে আসে, একদল জলদস্যু যারা দীর্ঘ সময় ধরে নীরব ছিল, ছায়ায় কাজ করছিল, কেবল ফিস করে পরিচিত। তারা নিজেদের সত্যিকারের জলদস্যু বলে দাবি করে, এবং তারা আয়রনক্লো এবং অ্যান বনি উভয়কেই জলদস্যু আন্দোলনের বিশ্বাসঘাত বলে মনে করে। নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী তারা সমুদ্র ফিরে পাওয়ার জন্য তৎপর, তাদের শক্তিশালী ক্যাপ্টেনদের বহরগুলো আক্রমণ করে, কোনো করুণার ছাড়াই। তাদের নেতারা নির্মম, এবং তাদের কৌশলগুলি যেমন চতুর, তেমনি নির্মম। সত্যিকারের জলদস্যুরা সমুদ্র থেকে তাদের শত্রুদের সরিয়ে ফেলতে চায়, কিন্তু এটি করতে গিয়ে তারা নিজেই জলদস্যু রাজ্যকে আরও বিশৃঙ্খলায় ঠেলে দেয়। যতই যুদ্ধ চলতে থাকে, ততই জোটগুলি বাতাসের সাথে পরিবর্তিত হয়। একসময় যারা তাদের ক্রুদের প্রতি বিশ্বস্ত ছিল,
তারা এখন সবকিছু প্রশ্ন করতে শুরু করে। জলদস্যু তার মূল ভিত্তি উল্টে যায়, আনুগত্য অপ্রয়োজনীয় হয়ে পড়ে যখন বেঁচে থাকা একমাত্র আইন হয়ে ওঠে। যখন আনুগত্যের মূল্য বিশ্বাসঘাতকতা এবং ক্ষমতার পুরস্কার রক্ত, তখন কোনো জলদস্যু কি সত্যিই কোরের প্রতি বিশ্বস্ত থাকতে পারে? জলদস্যু রাজ্য আর স্বাধীনতার স্থান নয়। এটি একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে যেখানে প্রত্যেকে নিজেদের নিয়ন্ত্রণের জন্য লড়াই করছে এবং প্রতিটি জোট মিথ্যা এবং ভাঙ্গা প্রতিশ্রুতির উপর প্রতিষ্ঠিত। এক ইউনাইটেড জলদস্যু রাজ্যের স্বপ্ন দূরে সরে যাচ্ছে, লিভিং বিহাইন্ড একটি ভাঙ্গা পৃথিবী যেখানে কেউ বিশ্বাসযোগ্য নয় এবং কোর্টটি কেবল একটি স্মৃতি হয়ে আছে। শেষ পর্যন্ত একটি মাত্র প্রশ্ন থাকে, অভ্যন্তরীণ যুদ্ধের মধ্যে কে বেঁচে থাকবে? ট্রপেক 7, গোপন গুপ্তধন এবং অভিশপ্ত উত্তরাধিকার। অবিশ্বাস্য ধনের প্রলোভন সবসময় জলদস্যুতার পেছনে চালিকা শক্তি ছিল, কিন্তু এই গুপ্তধন, এই কিংবদন্তি পুরস্কার যা একটি দূরবর্তী, ভুলে যাওয়া দ্বীপে লুকানো, সে কিছু প্রতিশ্রুতি দেয় যা সোনালী বা রত্নের চেয়েও অনেক বেশি শক্তিশালী। জলদস্যুরা, তাদের জাহাজগুলো অস্থিরতা এবং লোভে পূর্ণ, একমাত্র লক্ষ্য নিয়ে দ্বীপের দিকে চলে যায়, সেই কিংবদন্তি ধনদ্রব্য দাবি করা যা মাটির নিচে চাপা পড়ে থাকার কথা। কিন্তু তারা জানে না, এই গুপ্তধন কেবল একটি পুরস্কার নয়। এটি একটি চাবি, একটি গোপন রহস্যের, একটি রহস্য যা সময়ের সাথে হারিয়ে গেছে, একটি রহস্য যা জলদস্যুতার ভিত্তি পুনর্গঠন করতে পারে। দ্বীপটি ঘন জঙ্গলে আচ্ছাদিত এবং বিপজ্জনক জলপথে আচ্ছন্ন, একটি অন্ধকার রহস্যের স্থান। কিংবদন্তি বলে, এমন একটি প্রাচীন সভ্যতার কথা, যা সাম্রাজ্যগুলির শক্তির আগেও ছিল, এমন একটি সভ্যতা যা একসময় সমুদ্র শাসন করেছিল এক অতিক্রমণ ক্ষমতা নিয়ে। তবে তাদের পতন এসেছিল একটি মূল্য দিয়ে। একটি রক্তবিহীন বলিদান এত বিশাল ছিল যে এটি দ্বীপটিকে অভিশপ্ত করে ফেলেছিল, তার ধনসম্পদ লুকিয়ে রেখে, তার সত্যতা চাপা পড়ে গিয়েছিল ভুলে যাওয়া ইতিহাসের স্তরের নিচে। জলদস্যুরা, তাদের গুপ্তধনের খোঁজে, অজান্তেই এমন একটি ভাগ্যের দিকে যাত্রা শুরু করেছে যা তারা কখনো কল্পনাও করেনি। যতই ক্রু দ্বীপে অবতরণ করে, তারা দেখতে পায় যে এটি অদ্ভুতভাবে নীরব, প্রাচীন সভ্যতার অবশেষগুলি ধ্বংসপ্রাপ্ত ধ্বংসাবশেষে ছড়িয়ে আছে। অদ্ভুত প্রতীকগুলি পাথরে খোদিত, যা তাদের পথ দেখাচ্ছে জঙ্গলের গভীরে যেখানে গুপ্তধন রয়েছে। কিন্তু যতই তারা গভীরে যায়, ততই তারা অনুভব করতে থাকে যে কিছু ভুল হচ্ছে। বাতাসে একটি অপ্রকাশিত সতর্কতার অনুভূতি রয়েছে, যেন নিজস্ব ভূমি তাদের ওপর নজর রাখছে, অতীতকে উত্তক্ত করার জন্য তাদের অপেক্ষা করছে। এবং তারা সেটি উত্তক্ত করেই ফেলে। মাটির মধ্যে খোঁড়ার পর, জলদস্যুরা একটি বাক্স খুঁজে পায়, একটি চমৎকার বাক্স, যা রত্ন এবং সোনালী খোদাই দ্বারা শোভিত। কিন্তু ভিতরে তারা কেবল ধনী পায় না, বরং একটি প্রাচীন শিল্পকর্ম, একটি শিল্পকর্ম যা জলদস্যু রাজ্যের উত্থানের গোপন রহস্য ধারণ করে। যখন জলদস্যুরা এই শিল্পকর্মটি অধ্যয়ন করতে শুরু করে, তারা এমন একটি সত্য উন্মোচন করে যা তাদের হৃদয়কে ঝাঁকুনি দেয়, জলদস্যু রাজা, সমুদ্রের কিংবদন্তি শাসক, তার শক্তি কেবল বুদ্ধি এবং শক্তির মাধ্যমে অর্জন করেনি। তার ধনসম্পদ, তার রাজত্ব, রক্তের উপর গড়ে উঠেছিল, একটি রক্ত যা দীর্ঘদিন আগে একটি আচার অনুষ্ঠানে বিসর্জন দেওয়া হয়েছিল, একটি অনুষ্ঠান যা তার ভাগ্য, অ্যান্ড যারা তাকে অনুসরণ করবে তাদের ভাগ্য, একটি অভিশাপে বাঁধা ছিল যা কখনো মুছে ফেলা যাবে না। গুপ্তধনটি, শেষ পর্যন্ত, কেবল সোনালী বা রত্ন নয়। এটি জলদস্যু রাজার উত্তরাধিকারীর একটি চাবি, একটি রক্তবংশ যা একটি প্রাচীন চুক্তির ভার বহন করে। ধনসম্পদ বিশ্বাসঘাতকতা, প্রতারণা এবং রক্তক্ষয়ের মাধ্যমে অর্জিত হয়েছিল। জলদস্যু রাজার শাসন ছিল স্বাধীনতার নয়, বরং এমন একটি অন্ধকার চুক্তির ফলস্বরূপ যা পৃথিবীর বাইরে শক্তির সাথে করা হয়েছিল। এবং এখন, সেই অভিশাপ যা শতাব্দী ধরে জলদস্যু রাজার বংশধরদের তাড়া করেছিল, আবার জেগে উঠছে। জলদস্যুরা, একসময় উত্তেজনা এবং লোভে পূর্ণ, এখন সত্যিকার মূল্য বুঝতে পারে গুপ্তধন দাবি করার। যখন তারা বাক্স খুলতে এবং যা তারা বিশ্বাস করে তাদের জন্মগত অধিকার দাবি করতে লড়াই করে, অভিশাপ শুরু হয় তাদের উপর প্রভাব ফেলতে। তাদের মন অস্পষ্ট হতে শুরু করে, তাদের মেজাজ উত্তেজিত হয়ে ওঠে, এবং অদ্ভুত, ব্যাখ্যা করা যায় না এমন ঘটনা ঘটতে থাকে। যারা সবচেয়ে কাছাকাছি থাকে, তারা সবচেয়ে বেশি ভোগে, বিশ্বাসঘাতকতা এবং মৃত্যু সম্পর্কিত দর্শন তাদের পীড়িত করে, এবং এক ধরনের সন্দেহ তাদের ক্রুদের টুকরো টুকরো করে দেয়। জলদস্যুতার মূল সূচনা, স্বাধীনতা এবং ধনের প্রতিশ্রুতি, এখন একটি অন্ধকার উত্তরাধিকার দ্বারা দূষিত, যা কেউ বাঁচতে পারে না। যতই ক্রু একে অপরের বিরুদ্ধে চলে, প্রশ্ন উঠতে থাকে, কে গুপ্তধন দাবি করবে, এবং কোন মূল্যে। জলদস্যু ক্যাপ্টেন, যে শক্তির জন্য গভীরভাবে খোঁজে সেই গুপ্তধন, তাকে সিদ্ধান্ত নিতে হবে, লোভের পথে চলতে থাকবে নাকি তা ত্যাগ করবে, আগেই অভিশাপ তাদের সবাইকে গ্রাস করার আগে। তারা কি পারবে রক্তক্ষয় এবং বিশ্বাসঘাতকতার শৃঙ্খল ভেঙে ফেলার, যা তাদের জলদস্যু রাজার উত্তরাধিকারীর সাথে বাঁধা, নাকি তারা তাদেরও অভিশাপের শিকার হবে, যে জীবনটি পাগলামি, বিশ্বাসঘাতকতা এবং মৃত্যু দ্বারা পূর্ণ। শেষ পর্যন্ত, প্রকৃত গুপ্তধন প্রকাশিত হয়, সোনালী বা রত্ন নয়,
বরং জলদস্যু রাজার অন্ধকার অতীতের জ্ঞান, একটি উত্তরাধিকার যা চিরকাল ভুগবে তাদের যারা তা দাবি করার সাহস করবে। জলদস্যুরা এক পছন্দের সামনে দাঁড়ায়, ফিরে যাবে এবং গুপ্তধন ছেড়ে দেবে, বা অভিশাপ গ্রহণ করবে এবং অবিশ্বাস্য শক্তির জন্য সবকিছু ঝুঁকি নিবে। কিন্তু প্রতিটি পছন্দের সাথে একটি মূল্য রয়েছে, এবং কোনো জলদস্যু এই অন্ধকার উত্তরাধিকারের হাত থেকে পালাতে পারবে না। ট্রপেক ৮। জলদস্যুর দ্বৈত প্রতারণা। বছরের পর বছর জলদস্যুরা তাদের নিজস্ব রাজ্য প্রতিষ্ঠা করতে একত্রিত হয়ে সাম্রাজ্যের শাসন থেকে মুক্তি পাওয়ার জন্য প্রাণপণ লড়াই করেছে। তাদের জাহাজসমূহ সমুদ্রে অবাধে চলে তাদের ক্রুদের একত্রিত করেছে স্বাধীনতার প্রতিশ্রুতি এবং অটুট জলদস্যু কোড। তাদের কিংবদন্তি গুপ্তধন প্রায় হাতে, এবং সমুদ্রের উপর তাদের আধিপত্য দৃঢ় হওয়ার পর মনে হয় জলদস্যু রাজ্যের স্বপ্ন অবশেষে বাস্তবায়িত হতে চলেছে। কিন্তু যখন ভাগ্যের বাতাস পরিবর্তিত হতে শুরু করে, তখন একটি অন্ধকার ছায়া দিগন্তে দেখা দেয়। যত তাড়াতাড়ি জলদস্যুরা তাদের জয় উদযাপন করতে শুরু করে, একটি বিস্ময়কর বার্তা আসে সাম্রাজ্য থেকে। একটি চুক্তি প্রস্তাব করা হয়। ব্রিটিশ নৌবাহিনী, যে সর্বদা চতুর শিকারী, জলদস্যু ক্রুদের কাছে একটি শান্তির প্রস্তাব নিয়ে আসে, তাদের আনুগত্যের বিনিময়ে তাদেরকে সাধারণ ক্ষমা এবং ধন প্রদান করতে চায়। জলদস্যুদের জন্য এটি একটি অসম্ভব পছন্দ। সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া, যা তাদের নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ, অথবা চুক্তিটি গ্রহণ করা এবং শান্তিতে দিন কাটানো, যেখানে আর শিকার হওয়ার শঙ্কা নেই। সাধারণ ক্ষমতার প্রতিশ্রুতি একটি প্রলুব্ধকর প্রস্তাব। জলদস্যু ক্রুরা বছরের পর বছর সংগ্রামে ক্লান্ত, শেষ পর্যন্ত এই ধারণা গ্রহণ করতে শুরু করে যে তারা এক শান্তিপূর্ণ ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তারা এই প্রস্তাবকে একটি সুযোগ হিসেবে দেখে, একটি সুযোগ যা তাদের রক্তপাত থেকে মুক্তি দিতে পারে এবং নিজেদের শর্তে স্বাধীনভাবে বাঁচতে পারে, সাম্রাজ্যের প্রতিশোধের শঙ্কা ছাড়া। কয়েকজন প্রধান জলদস্যু ক্যাপ্টেন তাদের ক্রুদের জীবন বাঁচানোর জন্য ডেসপারেট হয়ে চুক্তিটি গ্রহণ করে। তারা বিশ্বাস করে যে সাম্রাজ্য হয়তো শুধু লড়াইয়ে ক্লান্ত এবং তারা তাদের স্থান দেবে নিজেদের শর্তে। কিন্তু খুব বেশি সময় লাগে না যে চুক্তির প্রকৃত প্রকৃতি প্রকাশ পায়। জলদস্যুরা, যারা একসময় বিশ্বাস করেছিল তারা সাম্রাজ্যকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করতে পারবে, এখন নিজেদের প্রতারণার জালে আটকা পড়ে দেখে। সাধারণ ক্ষমা কখনোই শান্তিপূর্ণ ভবিষ্যতের একটি সুযোগ ছিল না, এটি ছিল একটি হিসাব করা পদক্ষেপ যা জলদস্যু হুমকির অবসান ঘটানোর জন্য। সাম্রাজ্য তাদের প্রতিশ্রুতি রাখার কোনো ইচ্ছা ছিল না, বরং তারা জলদস্যুদের আত্মসমর্পণকে তাদের মধ্যে অনুপ্রবেশের একটি সুযোগ হিসেবে ব্যবহার করেছে, মিথ্যা ধনের এবং নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়ে, যখন গোপনে তারা জলদস্যু হুমকির অবসান করতে চেয়েছিল। জলদস্যু ক্রুরা, যারা এখন বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছে, নিজেদের দুইটি বিপজ্জনক শক্তির মধ্যে আটকা পড়ে। তাদের জলদস্যু কোডের প্রতি আনুগত্য সর্বাধিক পরীক্ষার মুখে পড়ে। তারা কি সাম্রাজ্যের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে উঠবে এবং তাদের তৈরি করা সবকিছু বাজি রেখে লড়াই করবে, নাকি তারা চুক্তিটি গ্রহণ করবে এবং সাম্রাজ্যের নিয়ন্ত্রণে বসে থাকবে, চিরকাল একটি মিথ্যার অধীনে? যত টেনশন বৃদ্ধি পায়, তত ফ্যাকশন গঠন শুরু হয় জলদস্যু ক্রুর মধ্যে। কিছু ক্যাপ্টেন দাবি করে যে কোডকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, এমনকি এটি সাম্রাজ্যের বিরুদ্ধে চূড়ান্ত দাঁড়ানো হতে পারে, যা তাদের ধ্বংস করতে পারে। অন্যরা, যুদ্ধের দীর্ঘ ক্লান্তিতে, বিশ্বাস করে যে সাম্রাজ্যের সাথে চুক্তি তাদের বেঁচে থাকার এবং সমৃদ্ধির একটি সুযোগ প্রদান করে, যতই তাদের সততার ক্ষতি হোক না কেন। ক্রু বিভক্ত হয়ে যায় তিক্ত গোষ্ঠীতে, প্রতিটি সদস্য সিদ্ধান্তের ভার বহন করে। তারা কি তাদের স্বাধীনতার জন্য লড়াই করবে, না তারা সাম্রাজ্যের কাছে মাথা নত করে তাদের ভবিষ্যৎকে গ্রহণ করবে? এই বিশৃঙ্খলার মাঝখানে একটি পরিকল্পনা শুরু হয়। একদল জলদস্যু যারা কখনোই সাম্রাজ্যের প্রস্তাবের প্রতি বিশ্বাসী ছিল না, এবং তারা অভ্যন্তরীণভাবে একটি বিদ্রোহের পরিকল্পনা করেছে। এই জলদস্যুরা, যারা তাদের সহকর্মীদের চুক্তির দ্বারা দুর্বল হয়ে পড়তে দেখে, এখন সময়ের বিরুদ্ধে দৌড়াচ্ছে সাম্রাজ্যের আসল উদ্দেশ্যগুলি উন্মোচন করতে, আগে না হয়ে যায়। তাদের জলদস্যু কোড এবং তাদের সহযাত্রীদের প্রতি আনুগত্য অটুট, কিন্তু বিশ্বাসঘাতকতার দাম কখনো এত বেশি ছিল না। চূড়ান্ত সংঘর্ষ কিছুই কম নয়। যারা একসময় একসাথে লড়াই করেছিল, তারা একে অপরের বিরুদ্ধে ফিরে যাবে, নিজেদের সহকর্মীদের প্রতি আনুগত্য এবং সাম্রাজ্যের শাসনে শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতির মধ্যে দ্বিধাবিভক্ত হয়। সাম্রাজ্য, যেটি জলদস্যুদের আত্মসমর্পণ করিয়ে নিয়েছিল, এখন একটি বিদ্রোহের মুখোমুখি যা তাদের কাজকর্মের সবকিছু ধ্বংস করার হুমকি দেয়। কিন্তু শেষ পর্যন্ত জলদস্যুরা এক প্রশ্নের সামনে দাঁড়াবে: স্বাধীনতার মূল্য কি সেই রক্তের সমান, যা অবশ্যম্ভাবীভাবে ঝরবে? এবং আরও গুরুত্বপূর্ণ, যখন সাম্রাজ্য তাদের সবাইকে বন্দী করে ফেলবে, তখন তাদের সবগুলোতে থেকে বের হওয়ার কোনো উপায় আছে কি? ট্রাপেক ৯। চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। যখন ব্রিটিশ নৌবাহিনী জলদস্যু রাজ্যের শেষ অবশিষ্টাংশের চারপাশে তার শাসন কঠোর করে তোলে, তখন মনে হয় শেষটা অনিবার্য। একসময় একত্রিত শক্তি হিসেবে কাজ করা জলদস্যু ক্রুরা এখন নিজেদের মধ্যে বিভক্ত। বিশ্বাসহীনতা, বিশ্বাসঘাতকতা
এবং ভাঙ্গা স্বপ্নের প্রতিধ্বনিতে ভেসে যাচ্ছে। সেই গুপ্তধন, যা এত কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, এখন একটি অভিশাপে পরিণত হয়েছে, এবং যেই কোডগুলো তারা একসময় রক্ষা করতে শপথ করেছিল, এখন সেগুলি শুধুমাত্র দূরবর্তী স্মৃতি মনে হয়। একে একে জলদস্যু দুর্গগুলি পতন ঘটছে, তাদের জাহাজগুলো পুড়ছে বা ধরা পড়ছে, তাদের নেতারা হয় নিহত বা বন্দী হচ্ছেন। সাম্রাজ্য বিজয়ের প্রান্তে ততক্ষণ পর্যন্ত যা অপ্রত্যাশিত ঘটে। জলদস্যু রাজার উত্তরাধিকারী, যাকে একসময় জলদস্যুদের শেষ আশা হিসেবে দেখা হতো, যাকে তারা বিশ্বাস করেছিল একত্রিত করে তাদের মুক্তির দিকে নিয়ে যাবে, সামনে আসে চূড়ান্ত আঘাত দেওয়ার জন্য। কিন্তু তারা জলদস্যুদের যুদ্ধের জন্য উৎসাহিত করার পরিবর্তে তারা অনেক কিছুই ভিন্ন কাজ করে। একটি ঠান্ডা, হিসাব করে করা বিশ্বাসঘাতকতার মাধ্যমে উত্তরাধিকারী তাদের প্রকৃত আনুগত্য প্রকাশ করে। তারা শুরু থেকেই সাম্রাজ্যের সাথে কাজ করছিল। যে ব্যক্তি বিশ্বাস করা হয়েছিল জলদস্যুদের রক্ষাকারী, জলদস্যু রাজার শেষ জীবিত সংযোগ, তা হয়ে ওঠে তার ধ্বংসের নকশাকারী। বছরের পর বছর ধরে জলদস্যুরা বিশ্বাস করেছিল যে তাদের উত্তরাধিকারী তাদের নতুন স্বাধীনতার যুগে নিয়ে যাবে। কিন্তু এখন উত্তরাধিকারী ব্রিটিশ নৌবাহিনীর সাথে দাঁড়িয়ে তাদের আনুগত্য পাওয়া গেছে সাম্রাজ্যের প্রতিশ্রুতি এবং সমুদ্রের উপরে আধিপত্যের মাধ্যমে। সাম্রাজ্য জলদস্যু বাহিনীকে তাদের নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করার পর এখন দেখে যে উত্তরাধিকারী তাদের জন্য জলদস্যু বিদ্রোহটি চূড়ান্তভাবে ধ্বংস করার কৌশল। একটি হিসাব করে হাসি দিয়ে উত্তরাধিকারী সাম্রাজ্যকে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে জলদস্যুদের শেষ দুর্গগুলির অবস্থান এবং যারা প্রতিরোধ করতে চায় তাদের পরিচয় প্রকাশ করে। জলদস্যুরা অবস্থা জানার পরেও হোঁচট খায়। তারা যে নেতাকে বিশ্বাস করেছিল যে তাদের ভবিষ্যৎ নিরাপদ করবে, সে তাদের সবচেয়ে বিধ্বংসীভাবে বিশ্বাসঘাতকতা করেছে। যে বিশ্বাস একে অপরকে একত্রিত করেছিল, তা এক মুহূর্তে ভেঙে যায়। উত্তেজনা বৃদ্ধি পায় এবং জোটগুলি ভেঙে পড়ে। জলদস্যু তার মূল ভিত্তি ভেঙে পড়ে, যেমন এক ক্যাপ্টেনের পর এক ক্যাপ্টেন বিশৃঙ্খলায় পড়ে। সাম্রাজ্য এই ঘটনাগুলিকে সাবধানে পরিচালনা করার পর তার চূড়ান্ত আক্রমণ শুরু করে অবশিষ্ট জলদস্যু বাহিনীকে একটি অবধারিত পরিণতির মধ্যে চাপিয়ে দেয়। কিন্তু প্রকৃত বিশ্বাসঘাতকতা, প্রকৃত চমক এখনও আসেনি। চূড়ান্ত সংঘর্ষের উত্তাপে যখন জলদস্যু জাহাজ ব্রিটিশ যুদ্ধজাহাজের সাথে সংঘর্ষ করছে, উত্তরাধিকারীর প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পায়। এটি কেবল গুপ্তধন, ধন বা সাম্রাজ্যের ক্ষমতার প্রতিশ্রুতি নয়। জলদস্যু রাজার উত্তরাধিকারী কোনো সোনালী অনুসন্ধান ছিল না, এটি ছিল একটি সুপরিকল্পিত পরিকল্পনা যা নিজেই সাম্রাজ্যগুলোকে ভেঙে ফেলবে। জলদস্যু রাজা কখনোই একটি স্থায়ী জলদস্যু রাজ্য গড়ার চেষ্টা করেননি। বরং রাজ্যটি ছিল একটি পণ্য, একটি বৃহত্তর খেলায়। একটি খেলা যা সফল হলে সাম্রাজ্যগুলোকে ঠাপও করতে পারবে এবং একটি নতুন জলদস্যু শাসন প্রতিষ্ঠা করতে পারবে, যেখানে প্রকৃত শাসক হবে তারা যারা সমুদ্রের এবং প্রাচীন গোপন জ্ঞান নিয়ন্ত্রণ করবে। উত্তরাধিকারী এখন এক মাস্টার ম্যানিপুলেটর হিসেবে প্রকাশিত, এই পতনকে বছরব্যাপী পরিকল্পনা করছিল, জলদস্যুদের একটি বড় পরিকল্পনার যন্ত্র হিসেবে ব্যবহার করে। জলদস্যুরা, যারা একসময় সাম্রাজ্য শাসনের বিরুদ্ধে বিদ্রোহী ছিল, তারা আসলে কেবল একটি বড় পরিকল্পনায় পুতুল ছিল যা একটি যুদ্ধ শুরু করতে সাহায্য করেছে, যা একটি নতুন বিশ্ব শাসন প্রতিষ্ঠা করবে, একটি নতুন শাসন যেখানে সাম্রাজ্যের ধ্বংস সমুদ্রকে সম্পূর্ণ আধিপত্যের জন্য মুক্ত করবে। উত্তরাধিকারীর বিশ্বাসঘাতকতা কেবল লোভের কাজ ছিল না, এটি শতাব্দী জুড়ে খেলা একটি চূড়ান্ত পদক্ষেপ ছিল। জলদস্যুরা, রাগ এবং অবিশ্বাসের মধ্যে বিভক্ত, এখন তাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করছে, তবে তাদের বিদ্রোহী শক্তি এবং বিশ্বাসঘাতকতার জন্য নিজেদের শত্রু হয়ে উঠছে। সাম্রাজ্যের বাহিনী এগিয়ে আসে, কিন্তু জলদস্যুরা, এখন নেতাহীন এবং ভেঙে পড়া, তাদের নিজেদের উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বাসঘাতকতার ক্রসফায়ারে আটকা পড়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত বিশ্বাসঘাতকতা কেবল জলদস্যু রাজ্যকেই ধ্বংস করেনি। এটি একটি নতুন যুগের পথে পথপ্রদর্শক হয়ে উঠেছে, যেখানে জলদস্যু কোড ভুলে গেছে এবং সাম্রাজ্যের সমুদ্রের উপরে নিয়ন্ত্রণ আরও দৃঢ় হয়েছে। উত্তরাধিকারী সাম্রাজ্যের সাথে বিজয়ী হিসেবে দাঁড়িয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছে, জলদস্যু তার ধ্বংস এবং একটি নতুন বিশ্ব শাসন প্রতিষ্ঠা, যেখানে আর কোনো জলদস্যু সাম্রাজ্যকে চ্যালেঞ্জ করবে না। তবে ধুলো বসে যাওয়ার পর একটি প্রশ্ন রয়ে গেছে, কে জলদস্যু রাজ্যের উত্তরাধিকারী হবে, এখন যে এটি বিশ্বাসঘাতকতা এবং রক্তপাত দ্বারা প্রায় পুরোপুরি শোষিত হয়ে গেছে। ট্রাপেক 10 শেষ জলদস্যু। একটি যুদ্ধ বিধ্বস্ত সমুদ্রের ওপর সূর্য অস্ত যায়, নীরবতা শুধু সেই সমুদ্রের প্রান্তে একটি একসময় শক্তিশালী জলদস্যু জাহাজের অবশেষে তরঙ্গের মৃদু ঠেলা দ্বারা ভেঙে পড়ে। জলদস্যু রাজ্যের জন্য যুদ্ধ শেষ এবং সাম্রাজ্য বিজয়ী হয়েছে। কিন্তু যখন ধোঁয়া সরে যায় এবং শেষ জলদস্যু জাহাজগুলো সমুদ্রের গভীরে ডুবে যায়, তখন একক একটি চিত্র থাকে, একটি ছায়া, যা একসময়ের রুট বিদ্রোহের ধ্বংসাবশেষে দাঁড়িয়ে। শেষ জলদস্যু একসময় এক নির্ভীক নেতা, এখন একা দাঁড়িয়ে সবকিছু হারিয়ে ফেলেছে। তার বন্ধু, তার পরিবার, তার ক্রু,
এবং সবচেয়ে দুঃখজনকভাবে সে স্বপ্নটি যা সে লড়াই করেছে। এই জলদস্যু বিশ্বাসঘাতকতা এবং বছরের পর বছর একটি হারানো পৃথিবীর জন্য লড়াইয়ের ভারে বিধ্বস্ত হয়ে এখন তার বিদ্রোহের প্রকৃত মূল্য নিয়ে ভাবতে বসে। সাম্রাজ্য বিজয়ী হয়েছে এবং জলদস্যু রাজ্য আর নেই, শুধুমাত্র বিচ্ছিন্ন স্মৃতি এবং বিলীন কিংবদন্তির একটি সারি হিসেবে পরিণত হয়েছে। নির্বাসনে জলদস্যু তার অতীতে প্রতিফলিত করে। বিশ্বাসঘাতকতার কারণে হারানো প্রেম, এমন একটি স্বপ্নের জন্য করা ত্যাগ যা কখনো বাস্তবায়িত হয়নি, এবং সেই সঙ্গীরা যারা এখন আর নেই, যারা কখনো আসেনি সেই বিজয়ের ভাগ নিতে। যে স্বাধীনতার জন্য তারা একসময় আকাঙ্ক্ষা করেছিল, যে স্বাধীনতা একসময় তাদের নাগালে ছিল, এখন তা শূন্য এবং শুষ্ক মনে হয়। বিদ্রোহের দাম ছিল অত্যন্ত বেশি। যতই তারা ধ্বংসাবশেষের মধ্যে বসে থাকে, জলদস্যুর হৃদয় দুঃখে ভারাক্রান্ত, কিন্তু তার সাথে এক রুখে দাঁড়ানো সংকল্প রয়েছে। জলদস্যু কোড। একটি সাম্রাজ্যের শাসনের বাইরে স্বাধীনতার জন্য যে পৃথিবীটির স্বপ্ন তারা দেখেছিল, এটি হয়তো ধ্বংস হয়ে গেছে, তবে পুরোপুরি মুছে যায়নি। জলদস্যু তার আদর্শ, স্বাধীনতার প্রতি তৃষ্ণা এবং শোষণের অস্বীকৃতি এখনও জ্বলছে তাদের হৃদয়ে, যারা সেই শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহসী হয়েছিল। পরাজয় সত্ত্বেও জলদস্যু বুঝতে পারে যে বিদ্রোহের আত্মা সহজে ধ্বংস করা যাবে না। এটি বেঁচে থাকা গল্পগুলিতে, সেই ফিসফিসানিতে যারা সাম্রাজ্যের কাছে মাথা নত করতে অস্বীকার করেছে। এবং তারপর একটি মোড় আসে যা না জলদস্যু না সাম্রাজ্যই কল্পনা করতে পারত। জলদস্যু রাজার বংশধর, যাকে একসময় ধারণা করা হয়েছিল যে এটি হারিয়ে গেছে, এখনও অদৃশ্য হয়নি। এটি লুকিয়ে আছে, সঠিক সময়ে পুনরুত্থানের জন্য অপেক্ষা করছে। সিংহাসনের উত্তরাধিকারী, যে ব্যক্তি জলদস্যু তার ভবিষ্যৎ নতুনভাবে গড়ে তুলতে পারত, সে বিশ্বাসঘাতক নয়, বরং অন্য কেউ, যে শোনেনি কিন্তু গোপনে সেই দিনের জন্য প্রস্তুতি নিচ্ছিল যখন জলদস্যু তা আবার উঠে দাঁড়াবে। একটি নতুন জলদস্যু প্রজন্ম ইতিমধ্যেই উত্থিত হচ্ছে, গোপনে জড়ো হচ্ছে, তাদের সময়ের অপেক্ষায়। তারা সেই সব মানুষের সন্তান যারা লড়াই করেছিল এবং মারা গিয়েছিল, যারা এখনও বিশ্বাস করে জলদস্যু রাজ্যের প্রতিশ্রুতিতে, সাম্রাজ্যের শিকল থেকে মুক্ত। তারা সমুদ্র পুনরুদ্ধার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ, এবং জলদস্যু রাজার উত্তরাধিকার এখন তাদের হৃদয় জীবিত। রক্তবংশ নিঃশেষিত হয়নি, এটি শুধুমাত্র সঠিক সময়ে পুনরুত্থানের জন্য অপেক্ষা করছিল। শেষ জলদস্যুর জন্য নির্বাসনে বসে এবং একটি পৃথিবীতে হারানো যা আর মানায় না, এই প্রকাশ একটি আশার ঝলক উত্থাপন করে। বিদ্রোহ হয়তো পরাজিত হয়েছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। জলদস্যু হয়তো তাদের রাজ্য, তাদের সহকর্মী এবং তাদের স্বপ্ন হারিয়েছে, কিন্তু পরবর্তী প্রজন্ম আলোকবর্তিকা নিয়ে এগিয়ে আসবে, এবং সমুদ্র আবার তাদের হবে যারা সাম্রাজ্যের শাসন থেকে বাইরে বাঁচতে সাহস করবে। যতই শেষ দৃশ্য ম্লান হয়ে যায়, শেষ জলদস্যু দিগন্তের দিকে তাকিয়ে থাকে, জানিয়ে যে তাদের ব্যক্তিগত যুদ্ধ শেষ হলেও যুদ্ধটি বহু দূরে রয়েছে। জলদস্যু রাজার উত্তরাধিকারী চলতে থাকবে, এবং জলদস্যু তার নতুন যুগ শুরু হতে যাচ্ছে। শেষ জলদস্যু এখন একটি অপবাদ এবং প্রতিবাদের প্রতীক, ছায়ায় মিলিয়ে যায়, কিন্তু তাদের গল্প এখনও পূর্ণ হয়নি। সমুদ্র কখনও পুরোপুরি দখল হয় না, এবং যারা সাম্রাজ্যের ঢেউয়ের বিরুদ্ধে দাঁড়াতে সাহস করে, তারা সবসময় আবার উঠে আসবে।